প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের সন্ধ্যাকালীন নিয়মিত আয়োজন প্রবাস টাইম। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন, যখন ঠিক সন্ধ্যাবেলায় এই প্রবাস টাইম নিয়ে আপনাদের সামনে হাজির হই, তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেই আমাদের অতিথিরা। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েই আমরা কিন্তু প্রতিদিন আলোচনা করে থাকি। আজকেও আমাদের সাথে অতিথিরা অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আজকের এই আলোচনায় ফরিদ উদ্দিন পিপিএম, জেলা পুলিশ সুপার সিলেট, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন মীর আহমেদ মিরু ব্রাজিল থেকে, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন মামুনুর রশিদ, সভাপতি ভাটারা থানা ছাত্রলীগ, আমাদের সাথে সংযুক্ত হবেন নাজমুল হাসান তুহিন ইতালি থেকে আমাদের প্রতিনিধি। আমরা আজকে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। আমরা শুরুতেই আজকে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদেরকে টেলিভিশন স্ক্রিনে দেখছেন, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বার থেকে ফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আর যারা অনলাইনের মাধ্যমে দেখছেন, শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা শুরুতে আজকে সিলেটে যাব। আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের অতিথি ফরিদ উদ্দিন পিপিএম। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে যখন করোনা পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি, সারা বিশ্ব যখন করোনা পরিস্থিতিতে আক্রান্ত, তখন বাংলাদেশেও যখন করোনা পরিস্থিতি বিরাজ করছে, ঠিক এই মুহূর্তে আমাদের সামনে ঈদুল আজহা এসে উপস্থিত হয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে আমরা জানি যে প্রতি বছরই আইন শৃঙ্খলা পরিস্থিতির বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তো এবছরও যখন ঈদ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং যখন করোনা আমাদের সামনে আমাদের সাথে আছেন, সেই সময় আসলে বাড়তি সতর্কতাগুলো কিভাবে কি নিচ্ছেন আপনারা, বা সরকারের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার সাথে যারা আজকে সহ এখানে কলিগ আছেন, এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি আপনার সকল সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি যে এই সময়ে করোনা আমাদেরকে ঝেঁকে বসেছে আমাদের উপরে বলা চলে। আমাদের জীবনযাত্রা, আমাদের সামাজিক আচার আচরণের পরিবর্তন ঘটেছে। আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনযাত্রার যে সমস্ত ক্যাটাগরি ছিল, ইন্ডিকেটর ছিল, তার অনেক কিছুর পরিবর্তন আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি। পুলিশের একজন কর্মকর্তা হিসেবে সিলেট জেলার এখন যে সার্বিক পরিস্থিতি, সেটুকু আমাদেরকে মনে হচ্ছে করোনা এই মুহূর্তে বাড়ছেও না, কমছেও না, একটা স্টেবল পজিশনে আছে। প্রতিদিনের যে মৃত্যুর হার বা সংক্রমণ, যে সুস্থতার হার আমরা পরিলক্ষিত করছি, দেশব্যাপী যে চিত্র, তার ধারাবাহিকতা আমাদের এখানেও চলছে। তো এই মুহূর্তে বলবো, যেহেতু ঈদ এসছে, ঈদের বিষয়ে ইতিমধ্যে সরকারের তরফ থেকে গণপরিবহন এখনো চালু আছে। আমাদের যেটা সরকারি কর্মকর্তাদের জন্য ইতিমধ্যে নির্দেশনা এসছে, সরকারি কর্মকর্তারা তাদের নিজ নিজ অবস্থানে থাকবেন। পাশাপাশি জনগণকে নিরুৎসাহিত করা হয়েছে মুভমেন্ট অতিরিক্ত যেন করা না হয়। আর আপনি জানেন যে প্রত্যেকটা ইভেন্টের একটা আলাদা বৈচিত্র্য আছে। যেমন আপনার রমজানের ঈদ, সেই সময়ে যেমন কাপড় চোপড়ের মার্কেটের মধ্যে মানুষের চলাচলের মুভমেন্ট, টাকা পয়সা নিয়ে যাওয়া, মালামাল কেনা, বিভিন্ন শপিং মল কেন্দ্রিক একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনাল যে সমস্ত আছে, সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। কিন্তু কোরবানি ঈদে একটু ব্যতিক্রম, আর একটু ভিন্নতা নিয়ে আসে। যদি শপিং মল গুলোতে একটু বাড়তি সতর্কতা অন্য রমজানের তুলনায় কমই নিতে হয়, তারপরও বাজার কেন্দ্রিক, বিশেষ করে গরু বাজার কেন্দ্রিক, হাট কেন্দ্রিক একটা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়। গরু বাজারগুলোতে যেটা হয়, অতিমাত্রায় লোকজনের ভিড় সবসময় হয়ে আসছে, কিন্তু এবার যেন এটা না হয়। কারণ গরু বাজারে অতিরিক্ত মানুষের মুভমেন্ট যদি একসাথে হয়, অন্য বছর মানুষ যেরকম গাদাগাদি করে হাট বাজারে যেতেন, গরু ক্রয় করতে আনতেন, সেটার একটা এরকমটা হলে আমাদের করোনা সংক্রমণের একটা ঝুঁকি থাকবে। মন্ত্রণালয় থেকে আমরা একটা ইয়ের অপেক্ষায় আছি যে হাট বাজারগুলোতে কিভাবে স্বাস্থ্যবিধি মানা হবে, তার একটা নির্দেশনা আসবে। তবে স্থানীয় পর্যায়ে আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং ইতিমধ্যে হয়ে গিয়েছে, যেখানে
যে সমস্ত বাজারগুলোতে গরুর হাট যেগুলো বসবে সেখানে কিভাবে আরো আমাদের ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা যায়। আমরা জেলা পর্যায়ে যখন মিটিং করি সুনির্দিষ্টভাবে আমরা প্রস্তাব দিয়েছি গরুর হাটগুলোতে আপনার অন্য সময়ে গরু দেখা যায় যে কাছাকাছি রেখে অবস্থান করে বা দুইটার লেনের মধ্যে দূরত্বটা কম্পারেটিভলি কম থাকে। এবার আমাদের সুনির্দিষ্ট একটা প্রস্তাব হচ্ছে গরুর হাটগুলো যেগুলো থাকবে সেগুলো বাঁশ দিয়ে অবশ্যই একটা সার্কেলের মধ্যে নিয়ে আসতে হবে। একদিক থেকে মানুষ ঢুকবে এবং অন্য দিক থেকে বের হবে, মানে এন্ট্রি এবং এক্সিট। একদিক দিয়ে ক্রেতাগণ ঢুকবেন গরু কিনে, অন্য দিক দিয়ে বের হয়ে যাবেন। তারপরে হলো স্প্যান গুলো, দুটো গরুর সারি রাখার মধ্যবর্তী যে দূরত্ব, এটা অন্য বছরের তুলনায় দ্বিগুণ করতে হবে যেন গাদাগাদি অবস্থানটা না হয়। এমনি ভাবে আপনার যারা গরুর হাটগুলো লিজ নিবেন তাদের উপর কিছু দায় দায়িত্ব, তারা যেন ওখানে স্যানিটাইজিং এর ব্যবস্থা রাখেন, হাত ধোয়ার ব্যবস্থা করেন, সেখানে মাস্কের ব্যবস্থা করেন ইত্যাদি বিষয়গুলা ইতিমধ্যেই যে লিজ যিনি নিবেন উপজেলা পরিষদ থেকে যে নেবেন বা জেলা পরিষদ থেকে যে সমস্ত লিজগুলো নিবেন সেগুলোতে শর্তগুলোর মধ্যে এগুলো দিয়ে দেওয়া হবে। সেগুলো আমরা ম্যানেজমেন্ট সামগ্রিকভাবে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যার যার উপর অর্পিত দায়িত্ব এটাকে মনিটরিং করার জন্য সেটা আমরা ইতিমধ্যে করার জন্য পদক্ষেপ নিয়েছি। আর বাড়তি হিসাবে পুলিশের একটা দায় দায়িত্ব আছে, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সেই হিসাবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বাজার কেন্দ্রিক একটা নিরাপত্তা থাকবে। তারপরে আপনার রাস্তায় যেন ছিনতাই শিকার না হয়, যিনারা গরু নিবেন তেনারা যেন নির্ভয়ে গরু কিনে বাসায় যেতে পারেন, আবার যারা বিক্রেতা থাকবেন তারা যেন তাদের টাকা পয়সা নিয়ে নির্বিঘ্নে যেতে পারেন সেই বিষয়টা করা। পাশাপাশি আমাদের প্রত্যেকটা গরুর হাটে আমাদের একটা কন্ট্রোল রুম থাকবে। সেই কন্ট্রোল রুমে মানুষের ক্রেতা সাধারণ এবং বিক্রেতা জনগণকে যেন নিরাপত্তা দেওয়া হয়। এই সময়ে একটা বাড়তি থাকে যে অজ্ঞান মলম পাটির একটা তৎপরতা, সেটা যেন না হয় সেজন্য মানুষকে মাইকিং করা। আমাদের প্রত্যেকটা ইয়েতে কন্ট্রোল রুমে সেখানে মাইক থাকবে, জেনারেটর থাকবে, লিফলেট থাকবে, হাসিল টানানোর যে চার্ট সেগুলো থাকবে। এমনি ভাবে একটা টোটাল নিরাপত্তার চাদরে যেন আমরা হাটগুলোকে নিয়ে আসতে পারি আমরা সামগ্রিকভাবে। এই যে আপনি যে ব্যবস্থাগুলোর কথা বলছেন বা নির্দেশনাগুলোর কথা বলছেন, এই নির্দেশনা নিশ্চয় সারা বাংলাদেশেই এই নির্দেশনা জারি করা হয়েছে, সরকারের পক্ষ থেকে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে। আমরা এই বছরে আমরা নতুন যে সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হচ্ছে, আমরা গত ঈদুল ফিতরে দেখেছি যে ঈদুল ফিতরের ছুটির সময় স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু রাজধানীর মানুষগুলো গ্রামমুখী হয় এবং সেটা স্রোতটা কিন্তু অনেক বেশি থাকে। গত ঈদে কিন্তু এত কড়াকড়ির ভিতরেও আমরা দেখেছি কিভাবে গাদাগাদি করে মানুষ তারা গ্রামে ফেরার যে প্রবণতা, সেই বিষয়টি কিন্তু আমাদের ঈদে যেহেতু আবার সামনে আরেকটি আসছে কোরবানির ঈদ, সেই ঈদকে ঘিরেও কিন্তু থাকবে। সেই বিষয়ে আপনারা কতটুকু সজাগ রয়েছেন, এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আসবো। আবার তার আগে আমরা একটু আজকে যেতে চাই ব্রাজিল থেকে, ঘুরে আসতে চাই ব্রাজিল থেকে আমাদের সাথে আছেন মীর আহমেদ মিরু ভাই। আমরা জানবো আমরা জানি যে ব্রাজিলে পরিস্থিতি খুব একটা ভালো না, করোনা পরিস্থিতি অন্যান্য ইতালি বা আমেরিকা বা স্পেনের থেকেও একটা ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে ব্রাজিলে। সেখানে বাংলাদেশি প্রবাসী একজনের মৃত্যুর খবরও আমরা পেয়েছি। তো আজকে পর্যন্ত আসলে কি অবস্থা, সেখানে কিভাবে করোনা পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীরা আছেন এবং পরিস্থিতি কি ব্রাজিলে, সেটাই জানবো তার কাছ থেকে। শুনছেন নিশ্চয়ই ব্রাজিল থেকে মিরু। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যারা প্রবাস টাইমে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তো আপনাকে অনেক ধন্যবাদ। পৃথিবীর সবচেয়ে অনেক দূরের দেশ ব্রাজিল, বাঙালি প্রবাসী যারা অবস্থান করছে তাদের বর্তমান করোনা ভাইরাসের মাধ্যমে অবস্থান জানার জন্য এই প্রোগ্রামের মাধ্যমে আমি অভিনন্দন জানাই যে প্রবাস টাইম এবং জয়যাত্রা টেলিভিশন সকল বর্ষদেরকে। আপনারা জানেন যে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট একটি কথা বলেছিল যে করোনা ভাইরাসের যে বৃষ্টি প্রায় সবাইকে ভিজতে হবে। এই প্রবাদটা, এই কথাটা সবার মুখে এখন, যে একজন বলসোনারো বলেছেন যে করোনার বৃষ্টিতে প্রায় সবাইকে ভিজতে হবে। সেখানে আমরা দেখেছি যে করোনার বৃষ্টিতে যখন ব্রাজিলের নাগরিক এবং ব্রাজিলের যে পরিমাণ আক্রান্ত, তার মধ্যে আমাদের প্রবাসীদেরকে আমরা দেখেছি বাংলাদেশের, যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং কি সতর্কতার সহিত তারা প্রবাস জীবন এবং এই ভয়াবহ করোনার মধ্যেও
তারা সতর্কতার সহিত তাদের জীবনটা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু দুঃখের বিষয় রিসেন্টলি যেটা আমরা এখন দেখতে পেলাম এবং যে অবস্থানে যাচ্ছে যে এটা খুবই ভয়াবহর দিকে। আপনার বিশ্বের স্বাস্থ্য বিভাগের যে প্রজ্ঞাপন, সে প্রজ্ঞাপন বলেছে যে করোনা ভাইরাসের দুর্যোগ যে কমবে না, এটা ভয়াবহর দিকে যাচ্ছে। আর এটা নিয়ন্ত্রণে এখনো কোনো বিশ্বের কোনো শক্তি ধর এই পর্যন্ত যে আশ্বস্ত করতে পারে নাই যেটা নিয়ন্ত্রণের জন্য। আমি সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়েছি এই জন্যে যে ব্রাজিলে যারা আছে আমাদের প্রবাসী বাঙালি সবচেয়ে ইয়াং জেনারেশন, তারা কিন্তু ব্রাজিলের আপনার সবচেয়ে বেশি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন যে ব্রাজিলের কিছু ঋতু বৈচিত্র্য, কিছু কালচার সিস্টেম এবং ফ্রিডম বাংলাদেশের কাছাকাছি ছিল। কিন্তু এইখানে তারা সবচেয়ে পৃথিবীর আমি মনে করি একমাত্র দেশ ছিল ব্রাজিল, যেখানে আমাদের যুবকেরা বাংলাদেশি প্রবাসীরা যে কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারতেন, খুবই সহজ ছিল। কিন্তু আজকে সেই জায়গাটা এবং আমাদের এবং নিশ্চিত অরণ্য একটা সুন্দর পরিবেশ, যেখানে বাংলাদেশিদের জন্য একটা ছোটখাটো এমনকি মিনি বাংলাদেশ হওয়ার মতন এরকম একটা দেশ ছিল ব্রাজিল। সেইখানে কিন্তু এখন করোনার প্রভাব এমন বেড়েছে যে আমাদের প্রবাসীদের মনে হয় 60% এখন প্রবাসী করোনার আক্রান্ত। যদিও এটা অনেকে তার অসুস্থতার কথা অনেকে জানায় না, জানায় না অনেক কারণে। এই ইতিমধ্যে আমাদের তিনজন প্রবাসী হাসপাতালে আছেন, একজন মুমূর্ষু অবস্থা আছেন, যদিও নাম প্রকাশ করতে আমি চাই না। একজনকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে, একজন অক্সিজেনে আছেন, আরো 3 জন অসুস্থ আছেন। তো এখন আমাদের আজকে একজন পুলিশ সুপার, যিনি আমাদের নিরাপত্তা বিধান করার প্রধান দায়িত্ব পালন করেন, তিনি যে কোরবানি ঈদের আমাদের যে নিরাপত্তার যে চাদরের কথা যিনি বললেন, কিন্তু আমরা এখন ব্রাজিলে যারা প্রবাসী আছি তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীন আছে যে করোনা ভাইরাসের এই যে দুর্যোগের মধ্যে, যে এখানে কিভাবে আমরা এখান থেকে উদ্ধার হব। আমি আজকে আমাদের প্রবাস টাইমের মাধ্যমে আজকে আমি আমাদের দেশবাসী এবং রাষ্ট্র নির্বাহীকে জানাইতে চাই যে আমরা যারা প্রবাসে এসেছি, যেমন জালাল আব্দুল রুমি তার 2 বছর তার পরিবার নিয়ে আসছে, তাদের একটা স্বপ্ন ছিল যে দেশে যদিও কর্মসংস্থানে সীমিত থাকা কারণে যে প্রবাসে অন্তত পক্ষে সুন্দর নিশ্চিত জীবনের জন্য যে এখানে এসেছিল। কিন্তু আজকে তার 3টা সন্তান, আর 3টা সন্তানের জীবনটা এখন তাদের কি হবে তারা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে আমি আজকে আমাদের এই প্রবাস টাইমের মাধ্যমে জানাতে চাই যে আমাদের রাষ্ট্রকে একটু আগাইতে হবে। আমাদের দূতাবাস যে সবসময় তাদের সীমিত ক্ষমতা কম, তাদের যতটুকু আছে ততটুকু তারা চেষ্টা করে, এর চেয়ে বেশি আর করা সম্ভব না। আমি আজকে প্রবাস টাইমের মাধ্যমে রাষ্ট্রকে জানাতে আমাদের দূতাবাসকে আরো ক্ষমতা দিতে হবে, আরো অ্যাক্টিভ করতে হবে, আর আমাদের দূতাবাসের জনবল বাড়াইতে হবে। কিন্তু এই যে আমাদের করোনা আক্রান্ত হয়েছে, আমাদের দূতাবাস থেকে সরকারের কোনো প্রতিনিধি এই পর্যন্ত আমাদের কোনো প্রবাসী বাঙালিদের কোনো খোঁজ খবর নিচ্ছে কিনা আমার মনে হয় না। আমিও যোগাযোগ করলে কিন্তু যোগাযোগের সময় মতো সঠিক টাইমে কোনো আমরা উত্তর পাই না। এই যে অভিভাবক আমাদের যে প্রতিষ্ঠান, যেটা রাষ্ট্র সরকার রাষ্ট্রের কোষাগারের টাকা দিয়ে যে প্রতিষ্ঠান ব্রাজিলের প্রবাসীদের জন্য এখানে করা হয়েছে, সেই প্রতিষ্ঠান থেকে কেন আমরা কোনো আশ্বস্ত পাই না? সেই প্রতিষ্ঠান কেন আমাদেরকে খোঁজ খবর নেয় না? আজকে অন্তত 60% করোনা আক্রান্ত প্রবাসী, তাদের দিক নির্দেশনা, তাদের একটু সাহস দিবে, তাদের খোঁজ খবর নিবে। এই যে একজন প্রবাসী চলে গেছে, তা তো লক্ষ লক্ষ রেভিনিউ টাকা বাংলাদেশে গেছে, আজকে তার 3টে সন্তান। এই যে আমাদের সরকার থেকে বা আমাদের যে উচিত ছিল আমাদের দূতাবাস থেকে অন্তত পক্ষে তার সন্তানদেরকে ডেকে কথা বলা, আশ্বস্ত করা, বা কি অবস্থা, এই যে বাংলাদেশি যারা প্রবাসী বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলা, তাদেরকে অন্তত পক্ষে তাদের সাথে কথা বলে অন্তত পক্ষে একটু হইলো রাষ্ট্র থেকে অন্তত পক্ষে একটা বার্তা দেওয়া উচিত ছিল, একটা অন্তত পক্ষে একটা মানুষ সাহস পাওয়ার মতন একটা ভাষা দেওয়া উচিত ছিল, একটা কথা বলা উচিত ছিল। মিরু ভাই, আবারও আসবো আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে। রাষ্ট্র নিশ্চয়ই, সরকার নিশ্চয়ই আপনাদের এই ব্রাজিলের যারা প্রবাসী রয়েছেন তাদের ব্যাপারে নিশ্চয়ই বার্তা দেবেন, নিশ্চয়ই নজরে আছে সে বিষয়ে। আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও আসবো। আমরা এই মুহূর্তে
যেতে চাই মামুনুর রশিদ, ভাটারা থানা ছাত্রলীগ সভাপতি। আপনি যদি শুনে থাকেন, আপনার কাছে আমরা জানতে চাইব যে বর্তমানে আপনি যেহেতু একটি সরকারি দলের অঙ্গ সংগঠনের, আপনি ছাত্র সংগঠনের একটি পর্যায়ের দায়িত্ব পালন করছেন, এই অবস্থায় বাংলাদেশে আমরা যে অবস্থা দেখছি যে শাহেদ, সাবরিনা, ডাক্তার সাবরিনা বা আরও যারা আরিফ গ্রেপ্তার হচ্ছে বা আরও এই দুর্নীতির সাথে এবং ভয়াবহ দুর্নীতির সাথে জড়িত রয়েছে যারা, এই স্বাস্থ্য খাত নিয়ে এই যেহেতু বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য খাতকেই জোর দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় ভূমিকায়, অ্যাক্টিভ ভূমিকায় স্বাস্থ্য খাতই রয়েছেন, সেই স্বাস্থ্য খাত যখন আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য খাতের চিত্র এই অবস্থা, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বড় বড় দুর্নীতিবাজগুলো ধরা পড়ছে। তো এই অবস্থায় আসলে আমরা স্বাস্থ্য খাত নিয়ে কোন দিকে যাচ্ছি? আপনি একজন রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতির সাথে জড়িত, আপনি বলবেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাই যারা আজকে প্রবাস টাইম যারা আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী একটি সংগঠন, জানেন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনে কোনো কারচুপি, কোনো দুর্নীতি জননেত্রী শেখ হাসিনা কখনো রেহাই দেন নাই, অতীত দেন নাই, ভবিষ্যতেও দিবেন না। এই একটি কথা উঠেছে স্বাস্থ্যখাত নিয়ে। এই যে দেখতেছেন সাবরিনা, এই সাবরিনা যখন সরকারি তিতুমির কলেজে অবস্থান নেয়, তখন আমিও তিতুমির কলেজের একজন ছাত্র, সাবেক প্রাক্তন, তিতুমির কলেজে পড়াশোনা করেছি। তিতুমির কলেজে যারা স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, সকলে মিলে এটা প্রতিবাদ জানাইছে, সকলে মিলে প্রতিবাদ জানাইছে যে এই সাবরিনা এবং তার সাথে সহযোগী যারা আছে সকলকে এই তিতুমির কলেজ থেকে বাহির করতে হবে। সে মাস্ক কেলেঙ্কারি, তারপর স্বাস্থ্য খাতে যত কেলেঙ্কারি আছে এটার সাথে সে জড়িত। তাকে আমরা সরকার দলের লোক কখনো প্রশ্রয় দিব না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রশ্রয় দিবেন না। মামুনুর রশিদ, আমরা দেখেছি তার যে এর আগের যে ছবিগুলো আমরা দেখেছি, সেই ছবিগুলোতে দেখেছি কাদের সাথে তাদের ছবি আছে, সরকারি দল বা সরকারি দলের বাইরে অনেকে, এবং সরকারি দলের একদম উচ্চ পর্যায়ে মানুষের সাথেও কিন্তু তার হর হামেশাই মেলামেশা ছিল। কিন্তু যখন তারা গ্রেপ্তার হচ্ছে তখন আপনারা যেটা বলছেন যে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, কিন্তু এর আগে কি আমরা একেবারেই জানতে পারিনি? যারা প্রকাশ হওয়ার পরে আমরা তাদেরকে এতটা ধিক্কার জানাচ্ছি বা এতটা তাদেরকে সরিয়ে রাখছি, কিন্তু এর আগে আমরা কেন তাদেরকে বুঝতে পারিনি যে তারা এত বড় দুর্নীতির সাথে জড়িত? শাহেদের মতো মানুষ বা ডাক্তার সাবরিনা, আরিফের, তার স্বামী আরিফের মতো মানুষগুলোকে কেন আগে আমরা আইডেন্টিফাই করতে পারিনি? স্বাস্থ্য বিভাগের কেন এই দুর্বলতা? দেখেন ভাই, মানুষ পিঠ বাঁচানোর জন্য অনেক ছল চাতুরি করে। এখন বলে যায় আমি, যেমন শাহেদ নিয়েই বলি, শাহেদ আদৌ আওয়ামী লীগের কিছু না। যেমন অতীতে দেখছেন জি কে শামীম, সে আগে কি ছিল? সে ছিল তারেক রহমানের শিষ্য, ওই সন্ত্রাস তারেকের শিষ্য। তারপর যুবলীগ কিভাবে আছে আমরা আদৌ জানি না, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনা এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, অপকর্মে যারা লিপ্ত আছে তাদেরকে কখনো রেহাই দিবে না, দেয়নি। আপনি দেখেছেন বিগত টার্মে ছাত্রলীগের সামান্য কেলেঙ্কারি পেয়েছিল, সেই কেলেঙ্কারি আবার ভুয়া সমাধান হয়েছে, ভুয়া প্রমাণিত হয়েছে। যেমন আমি আর নাম বলতে চাই না, বিগত কমিটিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এখন যে ছাত্রলীগ, জননেত্রী শেখ হাসিনা হচ্ছে একমাত্র ছাত্রলীগের অভিভাবক। ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা ছাড়া আমি মনে করি কেউ না। যে যার যার চিন্তা করতেছে, আমরা আমাদের সংগঠনে ছাত্রত্ব ছাড়া আমরা কাউকে রাখতেছি না। এবং আমাদের ভাটারা থানা ছাত্রলীগ একটি ক্লিন ইমেজ এবং রোল মডেল হিসেবে আমরা গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান হৃদয় ভাইয়ের নির্দেশে আমরা 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 আবারও আসবো মামুনুর রশিদ আপনার কাছে। আমরা যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম, এই যে শাহেদ বা ডাক্তার সাবরিনা বা আরও যারা এখন এই মুহূর্তে গ্রেপ্তার হচ্ছে, এদের কারণেই কিন্তু আমরা, আমাদের সাথে সংযুক্ত আছে নিশ্চয়ই, আপনি জানেন যে ইতালি থেকে আলমগীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের, তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। ইতালির বর্তমান অবস্থা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে সেখানে এই করোনা ভাইরাসের টেস্ট জালিয়াতির কারণে কিন্তু যে মানুষগুলো ইতালিতে ফেরত গিয়েছে তারা কি ধরনের ভয়াবহ পরিস্থিতি সেখানে সৃষ্টি করেছে। তাদের কাছে জাল এই টেস্ট রিপোর্ট থাকার কারণে তারা সেখানে গিয়ে শনাক্ত হওয়ার কারণে কিন্তু ইতালিতে বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। এইগুলোর কিন্তু ফলাফল কিন্তু আমরা দেশে এই যে শাহেদ সাবরিনার দায় কোনোভাবে এড়াতে পারে না, এবং তার জন্য স্বাস্থ্য খাত, স্বাস্থ্য বিভাগ এর বিভিন্ন ঘটনা কিন্তু উঠে এসেছে। তাদের সাথে রিজেন্ট গ্রুপের সাথে যে চুক্তির বিষয় স্বাস্থ্য খাতের, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, মানে কতটা গুরুত্বহীনভাবে এই কাজগুলো করা হয়েছে, যার কারণে আমাদেরকে আন্তর্জাতিকভাবেও কিন্তু সমালোচিত হতে হচ্ছে। আমরা যেতে চাই, ইতালিতে যেতে চাই। জনাব আলমগীর হোসেন, নিশ্চয়ই আপনি শুনছিলেন এই কথাগুলো। আপনি আমাদেরকে বলবেন যে বর্তমান পরিস্থিতিটা কি আসলে। ইতালিতে যারা ফেরত গিয়েছে বাংলাদেশি প্রবাসী, যাদের মাধ্যমেই করোনা ভাইরাস ছড়াচ্ছে নতুন করে আবার ইতালিতে, সেই বিষয়ে কিন্তু সেই দেশের সরকারও অনেক বেশি কনসার্ন, এবং বাংলাদেশি প্রবাসী যারা ইতালিতে বসবাস করছে তাদের নিয়ে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। দেশের মানুষ, প্রবাসে যারা বসবাস করছে তাদের ভিতরে এবং যারা ইতালিয়ান তাদের ভিতরেও একটা বিরূপ ধারণা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো এখন কি অবস্থায় আছে? জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, প্রথমে আপনাকে এবং টেলিভিশনের সকল দর্শকদের যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনি স্বভাবতই যে প্রশ্নটা করেছেন যে আমরা প্রথমত ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণ বা প্রাদুর্ভাব যখন শুরু হয় তখন থেকেই অত্যন্ত একটি দুর্বিষহ সময়, আমরা অত্যন্ত আতঙ্ক, ভয়, এরকম একটি পরিবেশ, অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে আমাদের দিন অতিবাহিত হয়েছে। সর্বশেষ মহান রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এখন সেরকম একটা দুর্বিষহ অবস্থা থেকে আমরা যখন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি, সেক্ষেত্রে ইতালিয়ান সরকার, স্থানীয় প্রশাসন এবং সকল ডিপার্টমেন্ট, সাধারণ জনগণ, আমরা প্রবাসীরা এবং ইতালিয়ান সকলে মিলে এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি এবং এই ক্রাইসিসকে মোকাবেলার চেষ্টা করেছি, যে যার অবস্থান থেকে একসাথে। আমরা যখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি তখন আপনারা জানেন যে মার্চের প্রথম সপ্তাহের দিকে ইতালি থেকে হুড় করে প্রথম সপ্তাহ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত বেশ কিছু ফ্লাইটে প্রবাসী ইতালিতে যারা থাকে বাঙালি প্রবাসী তারা বাংলাদেশে যাওয়ার পরে এই করোনা বাংলাদেশি প্রবাসীরা ইতালি থেকে করোনা নিয়ে বাংলাদেশে গেছে। দেশের মধ্যেও আমরা প্রবাসীরা একটা বিব্রতকর অবস্থায় পড়ি। আবার এখন যখন ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ থেকে ইতালিতে ফেরত আসা শুরু করেছে, তখন আমাদের বিশেষ যে চার্টার ফ্লাইট, বাংলাদেশ বিমানের যে পরিচালনায় যে ফ্লাইটগুলি রোমে এসছে, আমরা যারা এসছেন তারা এখানে স্থায়ীভাবে থাকেন, অল্প সময়ের জন্য তারা দেশে গিয়েছিলেন, তারা ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইতালিয়ান সরকার, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সকলে মিলে একটু রুলস রেগুলেশন এবং স্বাস্থ্য বিধিমালা প্রণয়ন করে। দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই সেই বিধিমালা আসলে মানতে চাই না, এটা দেশেও না বিদেশেও। তারপরে যখন এখানে রোমে আসার পরে বিভিন্ন জায়গায় যারা যার বাসা বাড়িতে যে যেখানে থাকে সেখানে যথারীতি থাকা শুরু করলো। এয়ারপোর্ট থেকে বলে দেওয়া হয়েছে প্রত্যেকের টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, একটা ফর্ম ফিল আপ করে আসতে হয়েছে। তো আমরা
আশা করেছিলাম এবং সবাইকে আমরা সচেতন এবং বলার চেষ্টা করেছি যে আপনারা কোয়ারেন্টাইন আইন যেটা, এটা আপনারা যথাযথভাবে মেনে চলুন। অনেকেই সেটা মানে। এই কারণে এখানে যখন করোনা আবার নতুন করে আমাদের বাংলাদেশিদের মধ্যে সংক্রমণ, বাংলাদেশিদের মাধ্যমে আমি বলবো সংক্রমণটা ছড়িয়ে পড়ছে, তখন প্রশাসন আবার একটু লড়ে চড়ে। আমি এখানে একটু আপনাকে প্রশ্ন রাখতে চাই, যারা কোয়ারেন্টাইন মানেনি, যারা ওখানে গিয়ে যে 14 দিনের কোয়ারেন্টাইন সেই দেশের সরকারের যে বিধিমালা, সেই বিধিমালা অনেকেই ভঙ্গ করেছেন, অনেকেই ঘুরে বেড়েছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আর একটা শ্রেণী যারা আক্রান্ত হয়ে তারা এয়ারপোর্ট পার হওয়ার আগেই তারা যখন শনাক্ত হয়েছেন যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিরছে, আসলে যারা এই করোনা ভাইরাসের জীবাণু শরীরে বহন করে নিয়ে যাচ্ছে, আপনি কোথায় এই গ্যাপটা কোথায় দেখছেন? আসলে তাদের দোষ যারা ফ্লাই করছে বা যারা ইরাকে ফিরছে তাদের দোষ ছিল, না এখানে যারা যে মাধ্যমে গেছে তাদের দুর্বলতা ছিল, না বাংলাদেশ ইমিগ্রেশন? আসলে কোনটাকে আপনারা দায়ী করতে চাচ্ছেন? না, আমি একটা কথা বলি, যখন এই চার্টার ফ্লাইট নিয়ে বিভিন্ন জটিলতা দেখাচ্ছে, এখানে আমি এটাকে এককভাবে যে কাউকে দায়ী করব, কারণ বিমানের শিডিউলটা একটা ব্যাপার ছিল। আমি বিমানে রোমে আসবো, আমাকে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনাকে করোনা টেস্ট করায় সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এটা ইতালি সরকার কর্তৃক এরকম কোনো বাধ্যবাধকতা ছিল। কিন্তু বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য ডিপার্টমেন্ট এরকম একটা কথা বলছে যে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কিন্তু আমি কিন্তু যখন কালকে সকালে ফ্লাই করব, আপ টু নাও এই সময় পর্যন্ত আমি জানি না আমি সকালে ফ্লাই করতে পারবো কিনা, কারণ বিমানের এই যে প্যাসেঞ্জার যারা আসছে এটা নিয়ে অনেক সমস্যা ছিল। বিমানের এখানে অনুমতি আসার এবং সেটা ডিলে হচ্ছিল, দেরি হচ্ছিল। দেখা গেছে বিকেল বেলা ফোন করে বলছে কালকে সকালের ফ্লাইটে আপনি কি যাওয়ার জন্য প্রস্তুত কিনা। যদি এরকম ব্যাপারটা একটা পার্টে ছিল এরকম, আরেকটা পার্ট ছিল যে সার্টিফিকেট, আপনি করোনা পজিটিভ কি নেগেটিভ এটা পরীক্ষা করতে বাংলাদেশে কিরকম সময় লাগে এটা আপনারা সবাই অবগত আছে। আমাকে যদি 1 ঘন্টা আগে বলে বা 2 ঘন্টা আগে বা একদিন আগে যদি আমাকে বলা হয় সকালে যদি কালকে সকালে ফ্লাইটে যেতে পারবো তোমাকে করোনা সার্টিফিকেট, তখন আমি সার্টিফিকেটটা কোথায় পাবো? সার্টিফিকেটের যে বড় যে বিষয়টা, ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টের কর্তৃপক্ষ কতটুকু গাফিলতি আছে আমি জানি না, তবে এখানে তো এয়ারপোর্টে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনাকে টেম্পারেচার ওরা মাপে, টেম্পারেচারটা পরিমাপ করা হয়, আদারওয়াইজ তো অন্য কোনো পদ্ধতি তো নাই। আপনার একটা লোকের তো নরমালি জ্বর হইতে পারে, জ্বর মানে কি সে করোনা আক্রান্ত? আবার আপনি বাংলাদেশ থেকে সুস্থই এসেছেন, কিন্তু বিমানে এই যে 16-17 ঘন্টা এয়ারপোর্ট ক্রস করে বিমান হইয়া আপনি রোম এয়ারপোর্টে নামছেন, এর মধ্যেও তো আপনি কেউ না কেউ আক্রান্ত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে রোমে যখন নামা হয়েছে, রোমে যারা নামার পরে এদেরকে কোয়ারেন্টাইন মানার কথা বলা হয়েছে এবং তাদেরকে যথাযথ পরীক্ষা যদি কোনো সমস্যা মনে করে স্বাস্থ্য অধিদপ্তর ইতালিয়ান সরকার প্রতিটা মানুষের অ্যাড্রেস অনুযায়ী ফোন নাম্বার অনুযায়ী তাদের খোঁজ খবর নিচ্ছে, আপনি কোথায় উঠছেন, কি করতেছেন, আপনার শরীরের অবস্থা কেমন। কিন্তু আমাদের এটা কিছু খামখেয়ালি এবং আমাদের যারা আমরা এসেছি তাদের কিছু গাফিলতি আছে যেটাকে আমরা সিরিয়াসলি নেইনি। সার্টিফিকেটের প্রশ্নটা আসছে ইতালিতে যখন আপনি সর্বশেষ কাতার এয়ারওয়েজে যে ফ্লাইটটা 8 তারিখে রোমে এসে ল্যান্ড করলো এবং রোম এয়ারপোর্ট এবং মিলান মালপেন্সা এয়ারপোর্ট বলে এটাকে, ওখানে টোটাল 162 জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে দেশে। এটার মূলত যে কারণটা, যারা এখানে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসছে এয়ারপোর্ট কিন্তু প্রথম তাদের সার্টিফিকেট দিতে চায় না, তারা আসার পরে যখন সে আক্রান্ত হয়েছে এখানে টেস্ট করার পরে যখন বেশ কিছু লোকের পজিটিভ আসছে তখন ওই সার্টিফিকেটটা তারা দেখতে চাইছে। তখন এই সার্টিফিকেটটা আবার এখানে কিছু আপনার লোকজন মিডিয়াতে এই সার্টিফিকেট ফলস এটা সেটা, কিন্তু সার্টিফিকেট যেটা নিয়ে আসছে এটা বাংলাদেশ সরকার কর্তৃক যারা সার্টিফিকেট দিতে পারবে বা যেটা ধরেন আপনি পিজি হসপিটাল, বড় বড় হসপিটাল যে সমস্ত কর্তৃপক্ষ সার্টিফিকেট দিতে পারে, ওদের ওইরকম কোন প্রতিষ্ঠানের সার্টিফিকেট কিন্তু এটা না। ব্যক্তিগতভাবে কোনো প্রাতিষ্ঠানিকভাবে কেউ যদি কোনো টাকা পয়সার বিনিময়ে একটা সার্টিফিকেট নিয়ে আসে, এটার দায় সরকার নিবে কেন? সেই ক্ষেত্রেও জালিয়াতি যারা যাচ্ছে তাদেরও কিছুটা জালিয়াতির আশ্রয় নিয়েছে হয়তো, এরকম বোঝা যাচ্ছে। যে আমরা ফিরবো আপনার কাছে, আমরা আবারও একটু সিলেটে যেতে চাই। যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই করোনা পরিস্থিতির ভিতরে যখন আমাদের সামনে ঈদ এসে উপস্থিত হয়েছে তখন কিন্তু আমাদের বাড়তি আপনাদের সতর্কতা নিতে হচ্ছে। যখন মানুষ হুমড়ি খেয়ে দেশে যাওয়ার জন্য, যেমনটা আমরা ঈদুল ফিতরে দেখেছি প্রবণতা,
কিভাবে হুড়াহুড়ি করে এই করোনা ভাইরাসের ভিতরে তারা যাওয়ার চেষ্টা করেছে, যার ফল আমাদের কিন্তু ভোগ করতে হয়েছে। আমাদের আক্রান্তের সংখ্যা বেড়েছে, মৃত্যুর সংখ্যা বেড়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এই ঈদকে ঘিরে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ এই সময়, করোনাকালীন সময়ে মানুষের মধ্যে, অলমোস্ট সব মানুষের মধ্যে একটা জানাশোনা হয়ে গেছে, মানুষের একটা নলেজ হয়েছে যে কিভাবে করোনার অবস্থানটা কি, করোনা কিভাবে সংক্রামিত হয়, করোনা থেকে কিভাবে বাঁচতে হয়। প্রত্যেকটা মানুষ এটা সম্পর্কে ওয়াকিবহাল। এখন প্রশ্ন হচ্ছে মানুষ এটা কতটুকু মানছে। যতটুকু আমাদের অবজারভেশন, সেটা হলো মানুষের জানার মধ্যে সমস্যা। এখানে আমাদের যে সম্মানিত কয়েকজন অতিথি আছেন, একজন ব্রাজিল থেকে যুক্ত হয়েছেন, একজন ইতালি থেকে যুক্ত হয়েছেন, ওখানকার মানুষ যেভাবে সরকারি নির্দেশনাগুলো মানে, যেভাবে একটা টিভিতে একটা স্ক্রলই যথেষ্ট মানুষকে ঘরে আটকিয়ে রাখার জন্য, একটা সার্কুলারই এনাফ যে মানুষকে ঘরে আটকিয়ে রাখার জন্য। আমাদের দেশে সেটার ব্যর্থ আছে, কারণ আমাদের দেশের যে মানসিকতার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, সেখানে মানুষের সরকারি নির্দেশনাগুলো না মানতে পারলে নিজেকে একটা ক্রেডিট অনেকে মনে করেন। তারপরে একটা গোড়ামি তো আছেই, যে অনেকে মনে করেন যে করোনা কিছুই হবে না, কারণ অনেকে মনে করেন যে ধর্মকর্ম করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, অনেকের অনেক রকম বিশ্বাস যে এটা আক্রমণ করবে না। দোয়া দুরুদ পড়লে, মসজিদ গুলাতে যদি যে সবাই দোয়া দুরুদ পড়তে পারে, তাহলে করোনা আক্রমণ হবে না। এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে মানুষ একেবারে সচেতন ভাবে, জেনে শুনেই বুঝে করোনাকে অ্যাভয়েড করছে, করোনাকে আলিঙ্গন করার চেষ্টা করছে। বারংবার সরকারের পক্ষ থেকে, সরকারের সমস্ত এজেন্সির পক্ষ থেকে মানুষকে নিবৃত করার চেষ্টা করা হয়েছে। তো আমরা যেটা দেখছি, সাধারণ মানুষের সরকারি নিয়মগুলো না মানার যে কারণ, সেটার কারণে অনেক বেশি। সরকারি সিদ্ধান্তগুলো অবশ্যই মানুষের কল্যাণের জন্য করা হয়েছে। এত বড় বৃহৎ জনগোষ্ঠীর একটা দেশে মানুষের কর্মসংস্থানকে সচল রেখে সরকার কিন্তু মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং আমাদের দেশে এই মুহূর্তে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর, এখন উন্নত দেশেও কোথায় কোথায় সমস্যা আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর এই মুহূর্তে কোথায় সংকট আছে বলে আমার জানা নেই। এখন গত রমজানের ঈদে যেটা হয়েছে, অনেক মানুষ, প্রথম একবার সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে গণপরিবহন বন্ধ থাকবে, তারপরে মানুষকে অনেক কষ্ট করে যেতে হয়েছে, দূর দূরান্তে গিয়েছে মানুষ, আমরা দেখেছি। পরবর্তীতে গণপরিবহনে করে গিয়েছে। এবার সরকারি তরফ থেকে অনেক আগে থেকেই সিদ্ধান্ত এসছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, জরুরি এসবের সাথে যারা যে সমস্ত অফিস দপ্তর আছেন, তারা কর্মস্থলে থাকবেন। তার মানে আমরা আশা করছি যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা নিজ স্টেশনে থাকবেন। তো আমরা আর অন্যান্য মানুষের মধ্যে এখন কিন্তু যেটা বলছি, দীর্ঘ সময়ে মানুষ জেনে বুঝে, আমরা কিন্তু এখন দেখি, আমি সিলেট শহরে বসে আছি, এই মুহূর্তে যদি আমি জানলা দিয়ে যদি দেখি, আমি কিন্তু মানুষের মুভমেন্ট কম দেখবো। বাজারগুলোতে মানুষজনের আছে, কিন্তু আমরা এটুকু জানি যে উপস্থিতির হার কম্পারেটিভলি অন্য সময়ের তুলনায় কম। তার মানে যে সমস্ত মানুষ যারা অন্তত জেনে বুঝে এই করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান, তারা কিন্তু অ্যাভয়েড করে চলছেন। কিছু মানুষ আছেন যারা অবজ্ঞা করছেন, তারা যদি একই লাইনে সবার সাথে বুঝে সরকারি নির্দেশনাগুলো মানতেন, তাহলে পরিস্থিতিটা অনেকটা ভিন্ন হতো। তা আমরা আশা করছি যে এই ঈদেও সরকার যেরকম নির্দেশনা দিয়েছেন, তাতে মানুষের মুভমেন্টটা অন্য যে কোনো সময়ের তুলনায় কম হবে বলে আশা করছি। তারপরেও এরপরেও যারা আসবেন, যেহেতু গণপরিবহন চালু আছে, সেক্ষেত্রে আমরা মনে করি যে যারা আসবেন তারা যেন স্বাস্থ্যবিধিগুলো মানেন। ইতিপূর্বে গণপরিবহনে চলাচল করার জন্য যেরকম নির্দেশনা এসেছিল, যে মাস্ক পরা বা গণপরিবহনের উঠার সময়ে তাদের স্যানিটাইজ করা, সিটগুলো দূরত্বে রেখে রেখে তাদেরকে বসা, এই সমস্ত জিনিসগুলো সম্ভাব্য, তার সবকিছুই আমরা চেষ্টা করব মানুষকে নিবৃত করার জন্য। তবে সর্বশেষ কথা হলো, প্রত্যেকটা মানুষ যেহেতু জানেন যে তিনি বাইরে গেলে, ভিড়ের মধ্যে গেলে, অপরিচিত জায়গায় মুভমেন্ট করলে তার স্বাস্থ্যবিধিটা মানা উচিত, এবং সেখানে করোনা ঝুঁকি আছেন। আমরা আশা করি জনগণ এটা বুঝবেন, বুঝে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যতটুকু করা দরকার ততটুকু করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আশা করি শেষ পর্যন্ত। আমরা আবারও একটু যেতে চাই ব্রাজিলে। মিরু ভাই, আপনি আমাদেরকে বলবেন যে এখন ব্রাজিলের যে পরিস্থিতি এবং আপনারা সেখানে যে পরিস্থিতির ভিতরে আছেন, আসলে আপনারা কি ধরনের সমস্যার ভিতরে আছেন, এবং এই মুহূর্তে সরকারি কোন ধরনের সিদ্ধান্ত আপনারা চান, বা সরকারি কি ধরনের সহযোগিতা আপনাদের
দরকার? বাংলাদেশ সরকারের কি ধরনের সহযোগিতা দরকার আপনাদের? ধন্যবাদ কামরুজ্জামান। আর আমাদের অতিথি যারা আছেন, আমাদের জনগণের প্রধান নিরাপত্তা বিধান করে পুলিশে। আমার পুলিশ ভাই যে উপদেশগুলা, যেমন স্বাস্থ্যবিধি যে কথাগুলো বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। তবে আমি মনে করি যে এই মুহূর্তে যেহেতু ব্রাজিল ভয়াবহতার দিকে যাচ্ছে, আর যেখানে ব্রাজিলে অন্তত পক্ষে 60% বাঙালি এখন করোনা আক্রান্ত, সামনে ঈদ, এমনকি এই দীর্ঘ করোনার ডিজিস্টারের মধ্যে তারা কিন্তু এই যে ঈদের চিন্তা করি, পরিবারের চিন্তা করি, দেশের চিন্তা করে তারা কিন্তু এই যে মধ্যরাত্রে বাজারে কিন্তু নেমেছে। তারা কিন্তু দুইটার টাকা রুটি রুজির জন্য তারা কিন্তু ঝুঁকি নিয়ে তারা কিন্তু রাস্তা নেমেছে কাজ করার জন্য। আজকে সে রুটি রুজির নিশ্চিত করার জন্য, পরিবারকে নিশ্চিত, দেশ নিশ্চিত করার জন্য নেমে আজকে তারা করোনা আক্রান্ত হয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আজকে যারা আমরা এই প্রবাস টাইমে আছি, আমরা আমাদের ঐতিহ্যবাহী আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, আমাদের সরকারের প্রতিনিধি আছে, আমি মনে করি যে যেহেতু প্রবাসীরা যেহেতু একটা শিল্প, সবচেয়ে বেশি যে রেভিনিউ প্রবাস থেকে আসে, সে প্রবাসীদের জন্য দায়িত্ববোধ এবং সচেতনাবোধ এবং দায়িত্ব নিয়ে ওইভাবে কাজ করা উচিত ছিল। যেমন ইটালি যে ঘটনাটা ঘটেছে, উচিত ছিল যে প্রবাসীদেরকে যে নিয়ন্ত্রণ করা, এবং স্পেশাল ভাবে এয়ারপোর্টে যে প্রবাসী যখন বাইরের, এটা সেন্সিটিভ বিষয়। আজকে করোনা ভাইরাস কিন্তু এটা কিন্তু একটা বিশ্বযুদ্ধতে ভয়াবহ, যেখানে এত সতর্কতার মধ্যে, এত বলাবলির মধ্যে, এত নিয়ম কানুনের মধ্যে কি করি আপনি আমাদের একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে কিভাবে আমাদের প্রবাসীরা আনসিকিউরড ভাবে আমি আপনাকে একটা কথা শেয়ার করতে চাই। আমি এখন ব্রাজিলের, ল্যাটিন আমেরিকার, আমি আপনার উরুগুয়ে এসেছি। আমি এখানে আপনি আমাদের যে পুলিশ ভাই বলেছেন যে স্যানিটারির কথা, যে সচেতনতার কথা, স্বাস্থ্যবিধির কথা, এইখানে তো কিন্তু আমরা যখন যদি কোনো শপিং সেন্টারে, কোনো অফিসে যদি যখন আমরা প্রয়োজন হয় যাব, আমরা যখন অফিসের যখন গেটে উপস্থিত হই, তখন আমরা দেখি যে স্বাস্থ্যবিধিগুলো সেখানে উপস্থিত থাকে, সেখানে তাদের ভলান্টিয়ার উপস্থিত থাকে, সেখানে তারা স্যানিটারির ব্যবস্থা করে রাখছে, তাকে স্যানিটারি করে ঢুকতে হবে, এবং ঢুকার সাথে সাথে তাকে টেম্পারেচার মাপায়। টেম্পারেচার যদি তার বেশি হয়, সে যখন টেম্পারেচার বেশি, তখন সে রিডিংটা দেখবে, তখন তাকে আর মুখ দিয়ে বলতো না তুমি ভিতরে আসো, সে অটোমেটিকলি ব্যাক করে। কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্রস করছে, সেখানে আমাদের স্বাস্থ্যবিধি মানা হয় নাই, টেম্পারেচার মানা হয় নাই, যার জন্য আজকে আমরা সারা পৃথিবীর প্রবাসীরা আজকে যেখানে বাংলাদেশ পরিচয় দিতে পারি না, পরিচয় দিতেও আমাদের ভয় লাগে। এবং আমরা এখন ভয়ের ভিতরে আরেকটা আছি যে আমাদের বাংলাদেশে যে করোনার স্বাস্থ্যবিধি কেউ মানা নাই, এবং বাংলাদেশের মানুষ যে মুখ্য অশিক্ষিত, এবং তারা কোনো ব্যবস্থাপনা তাদের কাছে নাই, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নাই, সেটা সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আমরা যেমনটি বলছিলেন, আমাদের সাথে ফরিদউদ্দিন পিপিএম, উনিও আমাদেরকে বলেছেন যে বাংলাদেশের মানুষ যেভাবে সচেতন হওয়া দরকার, সেই সচেতনতা নিজেরা অবলম্বন করছেন, এবং স্বীকার করেছেন ইতালি থেকে আলমগীর হোসেন, তিনিও স্বীকার করেছেন যে আমরা নিজেদেরকে সেইভাবে সতর্কভাবে চলতে পারছি না। আমরা একদম শেষের দিকে আছি, খুব অল্প সময় করে যেতে চাই। মামুনুর রশিদ, আপনি বলবেন যে এই করোনাকালীন সময়ে ছাত্রলীগ যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন, এখন স্কুল, কলেজ, ভার্সিটি সব বন্ধ রয়েছে, এই মুহূর্তে তারা কি করছে, আসলে কাজ কি তাদের, খুব সংক্ষেপে আপনি একটু বলবেন। যেহেতু আমি ছাত্র রাজনীতি করি, ছাত্রদের সম্পর্কে আমার ভালো জ্ঞান থাকা অবশ্যই দরকার। এখন যারা ছাত্র আছে, ছোট ভাই বোন, তাদের গাইডলাইন দিচ্ছে তাদের পিতামাতারা, পাশাপাশি যে অনলাইন ক্লাস দিচ্ছে শিক্ষকরা, অনলাইন ক্লাসের উপর তারা জোর দিয়েছে। সেই অনলাইন ক্লাস যদি তারা রীতিমতো চালায় যেতে পারে, কন্টিনিউ করতে পারে, তারা আগামীতে তাদের সমস্যা হবে না। সবচেয়ে বড়, তাদের স্বাস্থ্যবিধি মেনে এবং বাসায় থেকে অনলাইন ক্লাসটা চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে আপনারা একটি সর্ববৃহৎ ছাত্র সংগঠন এশিয়া মহাদেশের, আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা ছাত্রছাত্রীদের লেখাপড়া যাতে ঠিক থাকে, তার জন্য আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের নির্দেশ দিয়েছেন, এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি এবং যারা আছেন তারা আমাদের বলেছেন যে পাশাপাশি আমাদের এলাকায় যারা প্রতিনিধি আছে তাদের সাথে, যেমন কাউন্সিলর আছে এই আমাদের এলাকায়, তাদের সাথে সমন্বয় করে যেমন যতটুকু পারি আমরা তাদের জন্য সহযোগিতা করি। অনেক ধন্যবাদ। আমরা শেষবারের মতো যেতে চাই আলমগীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ ইতালি থেকে।
আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনি আমাদেরকে একটু বলবেন যে যখন ইতালিতে যে পরিস্থিতি এখন বাংলাদেশে প্রবাসীদের নিয়ে, এই অবস্থায় থেকে বের হওয়ার জন্য আপনারা যারা কমিউনিটি লিডার আছেন, যারা আপনারা সচেতন মানুষ রয়েছেন, তারা কি পদক্ষেপ নিচ্ছেন? 1 মিনিটের ভিতরে বলার চেষ্টা করবেন আশা করছি। জনাব আলমগীর হোসেন। অবস্থার মধ্যে আছি এখানে, জি, চেষ্টা করছি প্রশাসন এবং স্থানীয় এখানে আমাকে আরেকটু 1 মিনিট, আমাকে আধা মিনিট। কামরুজ্জামান। জি, ধন্যবাদ আলমগীর হোসেন আপনাকে। আমাদের সাথে মিরু ভাই, আপনি শেষ কথা যদি বলেন খুব সংক্ষেপে। উনি একেবারেই নীরব ছিলেন, এভাবে কোনো ধরনের ভূমিকা নাই। আপনারা যারা বাংলাদেশ, না আমি বলবো। জি 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 মিরু ভাই, খুব সংক্ষেপে এক কথায়। আমি ব্রাজিল প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের যে জালালউদ্দিন রুমির পরিবারের জন্য আমাদের প্রবাসীরা যে মাহবুব হোসেন মিশু উদ্যোগ এবং ব্রাজিল সাফালো মসজিদের কমিটির সভাপতি আব্দুল সত্তার আয়োজনে, এই দুজনের এবং আয়োজনে, এবং তারা প্রবাসীদের থেকে 8,400 টাকার মতো কালেকশন করছে আমাদের এই যে করোনা ভাইরাসে হারিয়ে যাবো আমাদের ভাই জালালউদ্দিন রুমিন ভাই পরিবারকে দেওয়ার জন্য। তো আমি মনে করি আমাদের প্রবাসীদের, এদেরকে প্রবাস টাইমের পক্ষ থেকে সকল ব্রাজিল প্রবাসীদেরকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি আমাদের সরকার এবং দূতাবাসকে বলবো যে এই মুহূর্তে যারা প্রবাসী আক্রান্ত হয়েছে, যারা মারা যাচ্ছে হাসপাতালে আছে, যে বিশেষ ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করার জন্য। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হাসান তুহিনকে, সংযুক্ত করেছিলেন ইতালি থেকে আলমগীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ। ধন্যবাদ জানাচ্ছি মামুনুর রশিদ, সভাপতি ভাটারা থানা ছাত্রলীগ। ধন্যবাদ জানাচ্ছি মীর আহমেদ মিরু, ব্রাজিল থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন। ধন্যবাদ জানাচ্ছি ফরিদ উদ্দিন, পিপিএম জেলা পুলিশ সুপার, সিলেট। সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের প্রবাস টাইম। সর্বশেষ আমরা এই আলোচনার ভিতর দিয়ে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে আমাদের যে সচেতনতাগুলো দরকার, সেই সচেতনতাগুলো আমরা মেনে চলছি না। যদি আমরা মেনে চলতাম তাহলে বাংলাদেশের করোনা পরিস্থিতি আজকে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে নিশ্চয়ই পৌঁছতে পারতো না। এর আগেই হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে সম্ভব হতো। আমাদের সামনে ঈদ আসছে, সেই ঈদকে কেন্দ্র করেও আবারও আমরা পরামর্শ দিতে চাই, সবার প্রতি আহ্বান জানাতে চাই যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, যাতে বাংলাদেশের করোনা পরিস্থিতি নির্মূল করতে সেটা সহায়তা করে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এই আলোচনায় থাকার জন্য। আগামীকাল আবারও হয়তো দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।